একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে আর কি গদখালির দিকে যাব। এটা হচ্ছে জঙ্গল কুইন, এই বোটে করেই আমরা যাব। উঠে দুর্গা এখন বিদ্যাধরী নদীতে আছি, ওপারে হচ্ছে গোসবা। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি দেখো ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভালো মাছটা। এখন সবাই একটু লক্ষ্য রাখুন, ওইদিকে দেখতে এসছেন মানে দেখতে হবে। ওখান থেকে যদি 500 কিলোমিটার যদি জঙ্গল ঘুরে আসি তাও দেখা যাবে। আর এখানেই বাঘ জল খেতে আসে। রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আজ সকালটা ছিল আলাদা রকমের। 17 জন মিলে যখন সুন্দরবনের দিকে বেরিয়ে পড়লাম, তখনই মনে হচ্ছিল এই ট্রিপটা সাধারণ হবে না। ডিরেক্ট গাড়ি নিয়ে চলে গেলাম গদখালি। রাস্তা জুড়ে শুধু হাসি, মিউজিক আর এক্সাইটমেন্ট। সবার চোখে মুখে একটা আননোন অ্যাডভেঞ্চারের ছায়া। মাঝে করে নিলাম ব্রেকফাস্ট। গদখালি পৌঁছে যখন বোটে উঠলাম, তখনই আসল জার্নি শুরু। বোট ধীরে ধীরে জলের বুক চিরে এগিয়ে যেতে লাগলো, আর আমরা শহরের সমস্ত কোলাহল ছেড়ে একটা আনটাচ পৃথিবীর মধ্যে যেন ঢুকে পড়লাম। চারিদিকে ঘন সবুজের ম্যানগ্রোভ, গম্ভীর শান্ত জল বড়ই সুন্দর, কিন্তু একটা হালকা ভয়ও ছিল। এই শান্তটা যেন বলছিল প্রকৃতি এখানে সবচেয়ে বড় পাওয়ারফুল। জলের স্বচ্ছলতা, হাওয়া আর শিশির আর প্রকৃতির একটা মিস্টিরিয়াস ভাইব সব মিলে মনটা ভরে উঠল। কোনো শব্দ নেই, শুধু বোটের ইঞ্জিন আর জলের ঢেউ। মনে হচ্ছিল যেন একটা বাউন্ডারি ক্রস করে এসেছি, সেফ ওয়ার্ল্ড থেকে ওয়াইল্ডের দিকে। এই সুন্দরবন ট্রিপ শুধু ভ্রমণ ছিল না, এটা ছিল নিজেকে আলাদাভাবে ফিল করার একটা এক্সপিরিয়েন্স। ভয়, সৌন্দর্য আর শান্তি সব মিলিয়ে একসাথে একটা অন্য রকমের অনুভূতি। তো আজকে থেকে আমার সুন্দরবন ভ্রমণের ব্লগ শুরু হচ্ছে। আশা করি প্রত্যেকটা ব্লগ তোমাদের ভালো লাগবে। দুচ্ছা করে দিচ্ছি। হ্যাঁ, প্রথমেই আসতে 1 কাপ করে চা দিল। যদিও চাটা প্রচণ্ডভাবে মিষ্টি ছিল, খাওয়া গেল না। লাল চা হলেও এত চিনি দিয়েছে, খেতে পারলাম না। তো আমরা এসে গেছি এখন গোসাবা। এখান থেকে আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি আর বিকান বাংলো দেখব। তো আমরা এসে গেছি গোসাবা, আর এখান থেকেই তো যাব বেকন বাংলো, আর হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। গোসাবা ফেরিঘাটে নেবে বাজারের ভেতর দিয়ে 2 মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়।
1903 সালে সুন্দরবনের গোসাবায় স্কটিশ ব্যবসায়ী ড্যানিয়েল হ্যামিল্টন এই বাংলোটি তৈরি করেছিলেন। তিনি গোসাবাকে গড়ে তুলেছিলেন সমবায় ভিত্তিতে, যেখানে গ্রামের মানুষ একসঙ্গে কাজ করে উন্নতি করত। এই ভাবনাটি সেই সময় খুবই নতুন ছিল। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে গোসাবার গ্রামীণ উন্নয়নে কাজ দেখে খুবই প্রশংসা করেছিলেন। আজও এই বাংলো গোসাবার ইতিহাস আর ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আবারও হাঁটা পথে এগিয়ে চললাম বেকন বাংলোর উদ্দেশ্যে। চলে এলাম বেকন বাংলো, আর এন্ট্রি ফি আছে এখানে 10 টাকা করে, 10 টাকা করে এন্ট্রি ফি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি 1903 সালে স্যার হ্যামিল্টন সুন্দরবনের গোসাবা অঞ্চলে বেকন বাংলোটি নির্মাণ করেন। এটি মূলত সুন্দরবন পরিদর্শন ও প্রশাসনিক কাজের জন্য তৈরি করা হয়েছিল। পরে 1932 সালে গোসাবা পরিদর্শনের উদ্দেশ্যে স্যার হ্যামিল্টন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমন্ত্রণ জানান। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই বেকন বাংলোতেই টানা 2 দিন অবস্থান করেছিলেন। কবিগুরু বাংলোটির পরিবেশ ও নির্মাণ শৈলীর প্রশংসা করেন। এই বাংলোটিকে খানিকটা উঁচু করে তৈরি করা হয়েছিল যাতে বন্যা ও ঝড় ঝাপটার সময় নিরাপদে থাকা যায়। এই বাংলোটি সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি এবং এর ভেতর একটি বিশাল বারান্দা ও একটি লাইব্রেরি রয়েছে, যা সেই সময় রুচি ও পরিকল্পনার পরিচয় দেয়। আজও গোসাবার বেকন বাংলো সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবাহী এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। রে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায়। 1932 সালে দেশ স্বাধীনের আগে, মানে আগে তখন বাংলার বুকে একজন ব্রিটিশ কাজ করছে বাংলার মানুষের জন্য। তখন দেখে সেই সব দেখে রবীন্দ্রনাথ ঠাকুর খুব খুশি হন এবং তখন সুন্দরবনের জঙ্গল কেটে মানুষের বসবাস শুরু হয়ে গেছে, মানে তখন মানুষ বসবাস শুরু হয়েছে সবে। এবার ওনার তো পুরো একটা বিশাল, মানে ওনার টাকা দিয়ে পুরো গোসাবাতে উনি সাজানো গোছানো শুরু করেন, গাছ কেটে এ করে বসতি তৈরি করে দেওয়া শুরু হয়ে গেছে। তখন উনি দেখলেন যে একজন ব্রিটিশ আমার জন্য, মানে আমাদের বাংলার মানুষের জন্য কাজ করছে। তখন ওনাকে খবর পাঠায় যে আপনি আসুন, দেখে যান যে কেমন কাজ হচ্ছে। তো 1932 সালে 29 ডিসেম্বর উনি আসেন গোসাবাতে এসে, এবং ওনার থাকার জন্য একটা জায়গার ব্যবস্থা করতে হবে। তখন ওনার নিজস্ব টাকা দিয়ে একটা বাংলো তৈরি করে দেওয়া, ওনার বাংলোটা ওখানে আমরা দেখে এসেছি, আর তারপরে এইখানটা একটা বাংলো তৈরি করে দেওয়া হয় ওনার জন্য। তো উনি এখানে 2 দিন ছিলেন এবং দেখলেন যে এখানকার বাংলার মানুষ সত্যি খুশি আছে এবং কাজ হচ্ছে। তো তারপরে এইখানটা এই যে হিস্ট্রি। হ্যাঁ, তবে বজরা নলে, তবে বজরা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। দুটো সাইট সিন করে আবার এগিয়ে গেলাম ফেরিঘাটের দিকে আর উঠে পড়লাম আমাদের বোটে। মানে এখন দিয়ে গেল গরম গরম বাটা মাছ ভাজা, বোটে যেতে যেতে এরকম গরম গরম মাছ ভাজা।
মাছ ভাজা খেতে খেতেই আমাদের নৌকাটা আস্তে আস্তে সুন্দরবনের আরো গভীরে ঢুকে পড়ল। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছিল শুধু জল আর জল। যত দূর চোখ যায় নদীর জল আর তার উপর ছোট ছোট ঢেউয়ের নাচ। নৌকার চারপাশে ঘন সবুজ বন, যেন জল আর সবুজ মিলে এক হয়ে গেছে। যত সামনে এগোচ্ছি ততই পরিবেশটা আরো শান্ত হয়ে উঠেছে। হালকা বাতাসে ঢেউয়ের শব্দ, দূরে পাখির ডাক, সব মিলিয়ে মনটা একেবারে শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল এখানে এসে সব চিন্তা ভাবনা কোথায় যেন হারিয়ে গেছে। এই সুন্দরবনের জল, সবুজ আর নিস্তব্ধতা একসাথে এমন এক অনুভূতি দিল যা খুব সহজ কিন্তু খুব গভীর। প্রকৃতির মাঝে বসে ওই মুহূর্তগুলো উপভোগ করাই যেন ছিল এই ভ্রমণের সবচেয়ে সুন্দর প্রাপ্তি। আজকের আইটেম কি গো? আজকে আলু ভাজা, সবজি, ডাল আর চিংড়ি মাছের কারি আছে আর দই কাতলা আছে। আচ্ছা, চাটনি পাপড়, চাটনি পাপড় আছে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা দড়ি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয়ে রে, চাহে মেঘা ছায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পানসা জলে যাই ভাসাইয়া সাগরের বানে, যাতে বাঘ আসতে না পারে ওই জন্য এই জায়গাটা করা আছে। দেখো কি সুন্দর, কি সুন্দর। দেখো এটা আমাদের লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমরা। হ্যাঁ, আমি তুলে নিয়েছি। বাহ, আমি এখন অপূর্ব সুন্দরবনে আছি। অপূর্ব হ্যাঁ, অপূর্ব। এই যে আমাদের সব টিম মেম্বার, তোরা এই যে ওই উফ কি লাগছে বলো তো। বসো, কোনটা বসো। দুর্দান্ত লাগছে। আমি তো বলছি কি যে আমাদের কেরালা যাওয়া দরকার নেই। পশ্চিমবঙ্গের ভেতরে এত সুন্দর বোটিং এর ব্যবস্থা, আর কি কেরালা যাবে খরচা করে? এখানে চলে এসে আহ কি লাগছে। পরাণ রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ভাই, ঢেউ এক ব্যাচ বসে গেছে, খাবার দাবার দিয়ে দিয়েছে এখানে। তুমি হচ্ছে আমার লোকাল হ্যামিল্টন। গুড গুড পুরো একদম তোমার হ্যামিল্টন ফ্যান মনে হচ্ছে। সারা কেউ তাকাচ্ছে না গত 15 বছরে। আমি তো দেখছি, আমি তো তুমি দেখো বলছি যে হ্যামিল্টন সাহেব আমার আছে। আচ্ছা এখনো পর্যন্ত যা যা খাওয়া হয়েছে রিপোর্ট কিরম? ভালো তো? এখনো বলবো না, ঠিক আছে। এখন বলবো না। হ্যাঁ, তাহলে এখনো পর্যন্ত যা যা খাওয়া হয়েছে। এখনো মাছ পড়েনি। তাকে বলে দিয়ে আমি এত চিৎকার করছি যেন ছোট বলে। একদম একদম ছিল খাওয়া দাওয়া ভালো, মাছ টাছ চালের ভাত, মাছের খুব সুন্দর টেস্ট, ভালো, খুব ভালো। রান্না বান্না ভালো, খুব ভালো, বাঁধাকপি যা আমায় মানুষকে বলেছি সব ভালো। কিছু বাজে হলো বলো। আমরা খেতে বসবো দেখি। তো এখানে দিয়ে দিয়েছে দেখো ভাত, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এখানে সবজি দিয়েছে 5 বিশাল এটা সবজি। এই সবার হয়ে যাবে স্টার্ট করো। 5 বিশাল তরকারিটা দুর্দান্ত করেছে। আর কি দেবে বলো বাবু? ব্যাস ডাল দিয়ে দিলাম।
স্বাদটা খুব ভালো। একটু লেবু নিয়ে নিন। তো একটা বড় সাইজের কাতলা পেটি, মাছের খুব টেস্ট। এখানে একটা ওখানে একটা দিয়ে দাও। গ্রেভি দেবেন তো? আপনি এখানে একটা ওখানে একটা দিয়ে দাও। গ্রেভি দিন ব্যাস। এখানে দিয়ে দিন। মাছটা কিন্তু একদম জ্যান্ত, ভালো জ্যান্ত মাছ, ভালো খেতে। পিসগুলো ভালো দিয়েছ। চিংড়ি মাছটা বেশ ভালো। চাটনিটাও ভালো হয়েছে। না চাটনি দিয়ে গেল। রান্না বান্না কেমন লাগে সবার? ইয়া বড় একটা পাপড়। হ্যাঁ ওখানে আছে লোকালি তাহলে। মাছগুলো ভীষণ টেস্ট, চিংড়িটাও খুব টেস্ট, কাঁকড়াটা এত ভালো টেস্ট ছিল। রান্না বান্না নিয়ে সত্যি কোনো কথা হবে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নৌকায় বসে পড়লাম। চুপচাপ তাকিয়ে রইলাম জলের দিকে। নদীর জল তখন খুব শান্ত, রোদ পড়ে ঝিলমিল করছে। দুপাশে ম্যানগ্রোভ আর তার ঘন অরণ্য, সবুজে ভরা চারিদিকটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ম্যানগ্রোভ গাছগুলো জটলার শিকড় আর উঁচু উঁচু মাথা তোলা ডালপালা সত্যিই দেখার মতো। নৌকায় বসে মনে হচ্ছিল এই গভীর জঙ্গল থেকে যদি হঠাৎ বাঘের দেখা মেলে, সেই অপেক্ষাটাও একটা আলাদা আনন্দ আর রোমাঞ্চ এনে দিচ্ছিল। জল, বন আর এই নীরব পরিবেশ সব মিলিয়ে সুন্দরবনকে তখন খুব আপন আর অপূর্ব মনে হচ্ছিল। যত দেখছি ততই মন ভরে যাচ্ছিল। এখন সবাই একটু লক্ষ্য রাখুন, ওইদিকে দেখতে এসছেন মানে দেখতে হবে। এখানে বাঘ দেখা যাবে? বাঘটা চান্স আছে? না, এটা হলো কপালের জোরে। এটা বলবো না যে আমি বাঘ দেখা যাবে। মানে সবাই যে দেখতে পায় কি এই জায়গায়? এই জায়গায় না, এখানে দেখতে পাওয়ার কোনো ব্যাপার নেই। এখানে যদি কপালে থেকে এখানেও দেখা যাবে। আচ্ছা, আর আমি যদি ওখান থেকে যদি 500 কিলোমিটার যদি জঙ্গল ঘুরে আসি তাও দেখা যাবে। আচ্ছা, এটা কপালের ব্যাপার। কপালের ব্যাপার এটা। ওর টাইমিং এর সাথে আমাদের টাইমিং যদি মিলে যায় তবে আমরা ওকে দেখতে পাবো। 100 খানা কালকের বোর্ড আছে, 120 খানা বোর্ড আছে, তার মধ্যে থেকে হয়তো একটা বোর্ড দেখতে পাবে, তার কপাল থাকবে। এরকম। তবুও আমাদের চেষ্টা করতে হবে, জঙ্গলের দিকে দেখতে হবে কখন কিভাবে কোন মুহূর্তে দেখা যাবে। 1 সেকেন্ডের সময় দেয় রয়্যাল বেঙ্গল টাইগার। তার মানে এই দিকটা হচ্ছে জঙ্গল, এই দিকটা হ্যাঁ। হচ্ছে তোমার লোকালয়। লোকালয় গ্রাম সাইড ওটা। ও তো এর জন্য এদিকে আসে না। এর জন্য ফেন্সিং গুলো দেওয়া আছে, দেখুন ওই যে ফেন্সিং গুলো লাগছে। ওই ফেন্সিংটা না থাকলে আমরা যে পাখির আড়াতে আছি ওই পাখির আড়াতেও বাঘ চলে যাবে। আচ্ছা, পাখির আড়া আর আমাদের জঙ্গল পাশাপাশি, এতটা ডিস্টেন্স আছে। আচ্ছা আমাদের এখান থেকে এখন এতে আর 40 মিনিট 40 মিনিট লাগবে। আমরা পাখিরালয়তে ওখানটা না গেলে বুঝতে পারবো না। তো আমাদের তো স্টে আছে পাখিরালয়তে, তো এখান থেকে আরো 40 মিনিট লাগবে। জলের রং দেখে বোঝা যাচ্ছে। দুর্দান্ত ফিলিং। যারা এখনো আসেনি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। এরকম ফিলিং আমাদের পশ্চিমবঙ্গে গ্যারেন্টি দিতে পারছি কোথাও পাবে না। গ্যারেন্টি দিচ্ছি আমি কোথাও পাবে না। চলে এসো যারা এখনো সুন্দরবন আসেনি, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। দারুণ লাগছে, দারুণ লাগছে।
দেখতে দেখতে সূর্যটা অস্ত যেতে লাগলো, আর ঠিক তখনই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, পাখিরালয় ফেরিঘাট। আজকে রাতটা এখানেই কাটবে, দিনভর ভ্রমণের শেষে। তো চলে এলাম পাখিরালয়, আর এখানে আমাদের থাকার ব্যবস্থা। এক পেটি আছে। তোমার আরেকটা ব্যাগ কোথায় মা? তোমার আরেকটা ব্যাগ? পাখিরালয়ে প্রচুর মার্কেট করার, সব দোকানপাট করা, সব সফট টয়েস রয়েছে, সুন্দরবনের বিভিন্ন ম্যাগনেট রয়েছে, ফ্রিজ ম্যাগনেটগুলো, আরও অনেক কিছু রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল, থাকার ব্যবস্থা এটাই, হোমস্টে বলো হোটেল বলো যাই বলো। এই যে আমাদের রুম, এটা এসি আছে, আর এই বেড, আর এটা হচ্ছে ওয়াশরুম। কি ওয়াশরুম? এটা হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে। ঠিকঠাক চলে যায় আর কি, মানে সুন্দরবনে এরকমই সব রুম। তো ফ্রেশ হয়ে গেলাম, আর এবার দিয়েছে এখানে চিকেন পকোড়া আর চা। চা আর পকোড়া খেতে খেতে ঝুমুর নাচ দেখতে থাকলাম, যা হোটেলের পক্ষ থেকেই আয়োজন করেছিল। আমরা বসে বসে সেই নাচ উপভোগ করছিলাম, আর ছন্দের টানে নিজেরাও ঝুমুরের তালে দু এক কদম পা মিলিয়ে নিলাম। সন্ধেটা এভাবেই আনন্দ আর হাসিতে ভরে উঠেছিল। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত রহিব বিলীন তোমারে করিব এই যে রাতের আমাদের মেনু, রুটি, আর এখানে আছে ফুলকপি তরকারি, আর হচ্ছে মাটন। যে ভাত খাবে তাকে ভাত দেওয়া হবে, আর ভাতের সাথে এক্সট্রা ডাল হবে। ঠিক আছে, বেশ বেশ বেশ। এই মাংসটা ছোট, মানে সিদ্ধ করার জন্য ছোট করা হয়েছে। হ্যাঁ, রান্না বান্না ভীষণ ভালো। ভাত দিয়ে দাও, ভাত দিয়ে দাও। তাই না, রান্না ভালো না? এখানে পর্যন্ত আলু ফুলকপিটা খেলাম, মাটনটা টেস্ট করো।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার একটি নতুন ও আরও আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হব। আগামী পর্বে সুন্দরবনের আরও গভীরে ঢোকার পরিকল্পনা আছে। যদি বাঘের দেখা মেলে সেই অভিজ্ঞতাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। সুন্দরবনের প্রতিটি মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষায় থাকো। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার দেখা হবে।